তো দেখ কত নম্বর অঙ্কটা করবো, 17 নম্বর অঙ্কটা করবো। কোশ্চেনটা পড়ছি, হ্যাঁ। কি বলছে? ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 23-24 মিস্টার রামাপদ সরকার, ঠিক আছে, রমাপদ সরকার হ্যাজ দ্য ফলোইং ইনকাম। ওর 6টা ইনকাম দিয়েছে, 6খানা ইনকাম দিয়েছে। বলছে 3টে স্ট্যাটাস আছে। আমরা রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে 3টা স্ট্যাটাস শিখেছিলাম, অর্ডিনারি রেসিডেন্ট, নন অর্ডিনারি রেসিডেন্ট আর নন রেসিডেন্ট, ঠিক আছে তো? তাহলে আগের ক্লাসে অঙ্ক করেছিলাম, কটা অঙ্ক করেছিলাম আগের দিন? 2টো অঙ্ক করেছিলাম, তাই তো? তো আজকে অঙ্ক করাচ্ছি। দাগ কাট, যেমন দাগ হতো। অ্যামাউন্টে 3টে ঘর হবে, ঠিক আছে? অ্যামাউন্টে 3টে ঘর হবে, ঠিক আছে? অ্যামাউন্টে 3টে ঘর, দাগ কাট। একটা, দুটো, তিনটে, ঠিক আছে? অ্যামাউন্টে 3টে ঘর, দাগ কাট। কেটেছিস? অ্যামাউন্টে 3টে ঘর, দাগ কাটবি। প্রথমে লিখবি পার্টিকুলার, প্রথম ঘরে লিখবি পার্টিকুলার, ঠিক আছে তো? প্রথম ঠিক আছে, অ্যামাউন্টে যে 3টে ঘর কাটলাম না, 3টে ঘরের মধ্যে প্রথম ঘরটায় লিখবি আর ও আর। কি লিখবো প্রথম ঘরটায়? আর ও আর। প্রথম ঘরটায় কি লিখবো? আর ও আর, মানে অর্ডিনারি রেসিডেন্ট। কি বললাম? অর্ডিনারি। আর ও আর এর ফুল ফর্মটা কি? রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট। শর্টে লিখলাম, একটু জায়গায় ধরবে না। কি লিখলাম বল? আর ও আর। কি বললাম প্রথমটা? আর ও আর। আর ও আর এর ফুল ফর্ম কি? রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট। তারপর লিখবো এন ও আর। বল দেখি এন ও আর এর ফুল ফর্ম কি বলেছিলাম? নট অর্ডিনারি রেসিডেন্ট, ঠিক, নট অর্ডিনারি রেসিডেন্ট। আর একটা ঘর ছিল এনআর। এনআর এর ফুল ফর্ম কি বলেছিলাম? নন রেসিডেন্ট। ঠিক আছে, এই 3টে ঘর হবে, একটা আর ও আর, একটা এন ও আর, একটা এনআর, ঠিক আছে তো? তো এবার কোশ্চেন গুলো পড়বো আর টুকবো, ঠিক আছে তো? তো কি বলছে এখানে? 6টা ইনকাম দিয়েছে বললাম। তোদের সবার প্রথম কাজ কি জানিস তো? সব বেটার হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এখানে 6টা আইটেম লেখা আছে না, 6টা আইটেম দেখতে পাচ্ছিস? 6টা আইটেম কোশ্চেনে, 1 2 3 4 5 6। এবার 6টা পয়েন্ট পার্টিকুলার্স এর ঘরে দেখে দেখে টুকে দে, ঠিক আছে তো? 6টা আইটেম কি বললে বোঝা গেল? যেমন প্রথম পয়েন্টটা কি লেখা আছে? ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট, ঠিক আছে, আউটসাইড ইন্ডিয়া, রুপিস 10,000। পুরো দেখে দেখে টুকে দে। কি বললাম? বুঝতে পারলি? লেখ, প্রথমে লেখ। ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। 1 নম্বর লিখবো ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি credited to his account, credited through his account, ঠিক আছে, আউটসাইড ইন্ডিয়া। প্রথম পয়েন্ট এটা ছিল, দেখে দেখে ঢুকে দিলাম। সেকেন্ডেরটা কি লেখা ছিল? ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট উইথ অ্যান ইন্ডিয়ান কোম্পানি রিসিভড ইন ইউএসএ। এগুলো সব দেখে দেখে টুকতে থাক, 6টা পয়েন্ট দেখে দেখে টোক। 2 নম্বর, ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট, ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট উইথ অ্যান ইন্ডিয়ান কোম্পানি, উইথ অ্যান ইন্ডিয়ান কোম্পানি রিসিভড ইন ইউএসএ। 2 নম্বর হলো। 3 নম্বর বলছে রয়্যালটি ফ্রম বুকস পাবলিশড ইন ইন্ডিয়া রুপিস 40,000। ফ্রম বুকস পাবলিশড ইন ইন্ডিয়া, ঠিক আছে, এটা লিখ। 4 নম্বর, ইন্টারেস্ট অন ডিপোজিটস ফ্রম আ ব্যাংক সিচুয়েটেড আউটসাইড ইন্ডিয়া, ইন্টারেস্ট অন ডিপোজিট ফ্রম আ ব্যাংক সিচুয়েটেড আউটসাইড ইন্ডিয়া। হয়ে গেল।
5 নম্বর কি ছিল পয়েন্টটা? রেন্ট ফ্রম এ প্রপার্টি ইন কলকাতা রিসিভড ইন কানাডা। রিসিভড ফ্রম এ প্রপার্টি ইন কলকাতা। বলছে রিসিভড ইন কানাডা। লাস্ট 6 নম্বর রেন্ট ফ্রম আ প্রপার্টি ইন ইউএসএ। রেন্ট ফ্রম আ প্রপার্টি ইন ইউএসএ রিসিভ দেয়ার, কমা দিয়ে লিখবি, বাট সাবসিকুয়েন্টলি রিমিটেড টু ইন্ডিয়া। আগের দিন মানে বলেছিলাম রেমিটেড মানে, রেমিট মানে মনে আছে? রেমিটেড টু ইন্ডিয়া। আগের দিন বলেছিলাম রেমিট মানে জানিস ইংলিশে রেমিট মানে কি? হয়ে গেছে পুরো টাকা সবার? অঙ্কটা বলছি, অঙ্কটা আরম্ভ করছি। দেখ প্রথম পয়েন্ট কি ছিল? ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। ঠিক আছে, আমি ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পাচ্ছি। আগের দিন যে আমি বলছিলাম যখন থিওরিটা পড়াচ্ছিলাম তখন বলেছিলাম ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে সেটা পুরোপুরি ট্যাক্সেবল। কি বললাম? বলেছিলাম আগের দিন ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে ট্যাক্সেবল। ঠিক আছে, তো এই ঠিক আছে, ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে পুরোপুরি কি হয়? ট্যাক্সেবল। এখানে কোশ্চেনটা কি বলেছে? ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান, যেমন ইন্ডিয়ান কোম্পানি কি টাটা কোম্পানি, আমি টাটা কোম্পানিতে ইনভেস্ট করেছি। ঠিক আছে, বছরের শেষে লাভ হলে লাভের একটা ভাগ পাবো, এটা বলে ডিভিডেন্ড। ঠিক আছে, তো ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পাচ্ছি, ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট আউটসাইড ইন্ডিয়া, মানে ভারতবর্ষের বাইরে গিয়ে ওটা ক্রেডিট হয়েছে। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে। ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে সবাইকেই ট্যাক্সেবল, সবার জন্য ট্যাক্সেবল। ঠিক আছে, সবার জন্য ট্যাক্সেবল। সে তুমি অর্ডিনারি রেসিডেন্ট হও, নট অর্ডিনারি রেসিডেন্ট হও বা নন রেসিডেন্ট হও, সবার জন্যই কিন্তু ট্যাক্সেবল। কারণ ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, ইন্ডিয়ান ইনকাম মানে সবাইকে ট্যাক্স দিতে হয়। তাহলে কত টাকা ছিল বল? অ্যামাউন্ট টাকা ছিল 10,000 টাকা। প্রত্যেক ঘরে 10,000 টাকা বসবে। আবার বলে দিচ্ছি, ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, আমি ইন্ডিয়ান কোম্পানিতে ইনভেস্ট করেছি, ইনভেস্ট করার পর বছরের শেষে লাভ হলো, সেই লাভের ভাগ আমি পেলাম। তাহলে এই বিজনেসের ইনকামটা মানে অ্যাক্রু হয়েছে কোথায়? অ্যারাইজ হয়েছে কোথায়? ইনকামটা ভারতে অ্যারাইজ হয়েছে, তো সবার জন্য ট্যাক্সেবল। ঠিক আছে, সবার জন্য ট্যাক্সেবল। নেক্সট, ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট উইথ অ্যান ইন্ডিয়ান কোম্পানি রিসিভড ইন ইউএসএ। লাইনের মানে বোঝ, একদম সিম্পল জিনিস বলছি। ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট, ডিপোজিট মানে কি? যেমন আমরা ব্যাংকে কি করি? টাকা ডিপোজিট করি। তো বলছে ইন্টারেস্ট ফ্রম, আমরা যেমন ব্যাংকে টাকা ডিপোজিট করি তেমনি কোম্পানিতেও টাকা পয়সা ডিপোজিট করা যায়। ডিপোজিট করলে তার এগেনস্টে ইন্টারেস্ট পাওয়া যায়, সুদ পাওয়া যায়। তো বলছি ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট উইথ অ্যান ইন্ডিয়ান কোম্পানি। আজকে ধর আমি টাটা কোম্পানিতে কোনো টাকা পয়সা ডিপোজিট করেছি, ঠিক আছে, সেখান থেকে আমি ইন্টারেস্ট পাচ্ছি। এবং ইন্টারেস্টটা পাচ্ছি কোন দেশে পাচ্ছি? টাকাটা ইউএসএ। টাকাটা পাচ্ছি ইউএসএ তে। ঠিক আছে, এই আগের দিনের থিওরিটা, এগুলো খুব থিওরিগুলো জরুরি ছিল, আগের দিন সুন্দর করে থিওরি বোঝানো হয়েছিল। তো ইন্টারেস্টটা মানে ইনকামটা রিসিভড হচ্ছে কোথায়? টাকাটা রিসিভড হচ্ছে কোথায়? টাকাটা রিসিভড হচ্ছে ইউএসএ। কিন্তু সেই টাকাটা কাজ হলো কোথায়? টাকাটা কাজ হয়েছে ভারতে। ঠিক আছে, আমি বলেছিলাম আগের দিন একটা কথা বলেছিলাম, অ্যাক্রু যদি ভারতে হয় তাহলে সবার জন্যই ট্যাক্সেবল। অ্যাক্রু অথবা রিসিপ্ট দুটোর মধ্যে যে কোনো একটা ভারতে হলে সবার জন্য ট্যাক্সেবল। আগের দিন বোঝানো ছিল। ঠিক আছে, তো সবার জন্য ট্যাক্সেবল, সব কটা ঘরে বসে যাবে, সব কটা ঘরে টাকা বসে যাবে। এমন কথা ছিল করে দেখ, 15,000 টাকা করে। ঠিক আছে, এমন কথা ছিল 15,000 টাকা করে ছিল। সব কটা ঘরে 15,000 টাকা করে বসে যাবে। মনে পড়ছে আগের দিন বলেছিলাম, আমি 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 তো বলেছিলাম এই ইনসিডেন্স অফ ট্যাক্স করতে গেলে 3টে রুল মনে রাখলেই হয়ে যাবে। একটা কি? যদি ইনকাম যদি ইনকাম যদি ভারতে অ্যারাইজ হয়, ইনকাম যদি ভারতে অ্যারাইজ হয়
তাহলে সবার জন্য ট্যাক্সেবল। তারপর হচ্ছে টাকাটা যদি ভারতে রিসিভড হয় সবার জন্য ট্যাক্সেবল। মানে কি বোঝাতে চাইলাম কি, মানে অ্যারাইজ অথবা রিসিভ যে কোনো একটা ভারতে হলে সবার জন্য ট্যাক্সেবল। কি বললাম, বোঝা গেল? এবার দেখা গেলো অ্যাক্রো আর অ্যারাইজ দুটোই ভারতের বাইরে হয়েছে, দুটোই ভারতের বাইরে। আমি একটা এক্সাম্পল বলছি, যেমন আমি এখানে বসে পড়াচ্ছি, তার মানে কি আমার ইনকামটা অ্যাক্রু হচ্ছে কোথায়? ভারত। ঠিক আছে, ইন কেস টাকাটা যদি ভারতবর্ষের বাইরে মেলে ওটাকে বলে রিসিভ। রিসিভ মানে কি, যে 25 মাস শেষ হলে আমার হাতে যে টাকা দিচ্ছি ওটাকে বলে রিসিভ, ওটাকে বলা হয় রিসিভ। আর আমি যখন তোকে পড়াচ্ছি এটাকে বলা হয়। খুব ভালো উদাহরণ, যারা চাকরি করে, যারা চাকরি করছে তার ভারতবর্ষে চাকরি করলো, রিটায়ারমেন্ট করলো, রিটায়ারমেন্ট করার পর ও ধর বিদেশে চলে গেল, বিদেশে গিয়ে সেটেল হয়ে গেল, ঠিক আছে, বিদেশে গিয়ে ওখানে স্টে করছে। তার মানে ও চাকরি করতো ভারতে, রিটায়ারমেন্টের পর কি পাবে? পেনশন পাবে। ধর রিটায়ার করে সে ধর বাংলাদেশ চলে গেল, তাহলে পেনশনের টাকাটা ঢুকবে কোন দেশে? কি বাংলাদেশে ঢুকবে? টাকাটা রিসিভ হচ্ছে বাংলাদেশে, কিন্তু কাজটা করেছিল কোন দেশে? ভারত। তাহলে অ্যাক্রু মানে তুমি যে কাজকর্ম করছো ওটাকে বলা হয় অ্যাক্রু। তাহলে অ্যাক্রু হয়েছে ভারতে, রিসিভড হচ্ছে বাংলাদেশ। তাহলে এটা বুঝতে হবে, রিসিভ যদি ভারতে হয়, রিসিভ যদি ভারতে হয় সবার জন্য ট্যাক্সেবল। ঠিক আছে তো স্যার, অ্যাক্রু যদি ভারতে হয় সবার জন্য ট্যাক্সেবল। এরকম হতে পারে রিসিভ ভারতে হয়েছে কিন্তু অ্যাক্রু বাইরে হয়েছে। যেমন এক্সাম্পলটা বলি, ধর বাংলাদেশে একটা বাড়ি করেছি, বাড়ি করে ঘর ভাড়া দিয়ে চলে এসেছে, ঠিক আছে, তখন টাকাগুলো আমার ভারতবর্ষের ব্যাংকে ঢুকছে। তাহলে রিসিভ হচ্ছে ভারতে, অ্যাপ্রুভ হচ্ছে ভারতের বাড়ি। যে কোনো একটা ভারতেই হলে, যে কোনো একটা ভারতেই হলেই তাকে বলা হয় সবার জন্য ট্যাক্সেবল। যে কোনো একটা ভারত হলে, যদি দুটোই ভারতে হয় তাহলে সবার জন্য ট্যাক্সেবলই। তো এটাই বলেছিল কিন্তু 2 নম্বর পয়েন্ট। রয়্যালিটি ফ্রম বুকস পাবলিশড ইন ইন্ডিয়া। দেখবি যারা বই লেখে, যারা বই লেখে তারা কোনো স্যালারি পায় না, যারা বই লেখে তারা রয়্যালিটি পায়, ঠিক আছে, সাম্মানিক বলা হয় এক ধরনের, ঠিক আছে। যারা বই লেখে তারা পাবলিশার্সের থেকে রয়্যালিটি পায়। যেমন তোর যে তোর কস্ট ট্যাক্সের বই পড়ছিস, যে এটা কি ধর তোর রবীন্দ্র লাইব্রেরি পড়ছে, কেউ পত্রিকা বাতাস পড়ছে, এগুলো হচ্ছে একটা পাবলিশার্স। কিন্তু যারা বই লেখে এই পাবলিশার্সের থেকে ওরা একটা রয়্যালিটি পায়, ঠিক আছে, ওরা একটা রয়্যালিটি পায়। যারা বই লেখে তারা রয়্যালিটি পায়, ঠিক আছে, রয়্যালিটি ফ্রম বুকস পাবলিশড ইন ইন্ডিয়া, ঠিক আছে। তাহলে বলেই দিচ্ছে, ভালো করে বোঝ, বইটা পাবলিশ হয়েছে কোথায়? ইন্ডিয়াতে, রয়্যালিটি পাচ্ছে। তার মানে এটা কাজটা হয়েছে কোন দেশে? কাজটা ভারতে হয়েছে নাকি ভারতবর্ষের বাইরে হয়েছে? ভারতেই হয়েছে। তা ভারতে যদি হয় তো সবাইকে ট্যাক্স দিতে হবে। এইমাত্র বললাম ভারতে হয়েছে মানে অ্যাক্রু, অ্যাক্রু ভারতে হয়েছে, আর অ্যাক্রু যদি ভারতে হয় সবাইকে ট্যাক্স দিতে হবে। তাহলে 40,000 টাকা সব কটা করে বসে। নেক্সট কি বলেছিল? ইন্টারন্যাশনাল ডিপোজিট ফ্রম আ ব্যাংক সিচুয়েটেড আউটসাইড ইন্ডিয়া। তার মানে লাইনের মানে বোঝ, আজকে আমি ডিপোজিট করেছি, মানে ব্যাংকে টাকা ডিপোজিট করেছি। ব্যাংকে টাকা ডিপোজিট করলে কি পাবো? সেখানে সুদ পাবো। কিন্তু এই যে আমি ব্যাংকে টাকা ডিপোজিট করি সেটা কোথায়? ব্যাংকটা কোথায়? আউটসাইড ইন্ডিয়া, ভারতের বাইরে। ব্যাংকটা হচ্ছে ভারতবর্ষের বাইরে। তার মানে আমার টাকাটা ভারতবর্ষের বাইরে লেগেছে। তার মানে কাজটা, কর্মটা হয়েছে কোথায়? আমার টাকাটা নিয়ে ভারতবর্ষের বাইরে। তাহলে ইন্টারেস্টটা বলেছে, ইন্টারেস্ট কি ভারতে পেয়েছে? এখানে কোথাও লেখা আছে ইন্টারেস্ট রিসিভড ইন ইন্ডিয়া লেখা আছে? না। তার মানে আমি কি ধরে নেবো? টাকাটা বাইরেই পেয়েছে। না, আউটসাইড ইন্ডিয়া, ব্যাংকটা সিচুয়েট আউটসাইড ইন্ডিয়া। সাপোজ ধর আমি তোকে বলছি বাংলাদেশে অনেক ব্যাংক আছে, বাংলাদেশ কেন, যে কোনো দেশেই হতে পারে, আমি জাস্ট একটা নর্মাল বাংলাদেশ এক্সাম্পলই বলছি। বাংলাদেশে কোনো একটা ব্যাংক আছে, সেই ব্যাংকে গিয়ে ধর আমি টাকা জমা করলাম, তার মানে আমার টাকাটা বাংলাদেশ সরকারই খাটাচ্ছে। তার মানে অ্যাক্রু হচ্ছে কিন্তু বাংলাদেশ, অ্যাক্রু হচ্ছে বাংলাদেশি। এবার রিসিভ কোন দেশে হচ্ছে? বলেছে কি রিসিভ ইন ইন্ডিয়া, এটা লেখা নেই। তার মানে কি ধরে নেবো? সেক্ষেত্রে ধরে নিতে হবে যে টাকাটা বাংলাদেশেই পেয়েছে। তার মানে অ্যাক্রু ভারতের বাইরে হলো, রিসিভড ভারতের বাইরে হলো। দুটোই যদি ভারতের বাইরে হয় সেক্ষেত্রে শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্টকে ট্যাক্স দিতে হয়, হবে অর্ডিনারিকেই ট্যাক্স দিতে হয়। টাকাটা কত ছিল বল? 20,000 টাকা। বাকিদের বাকিদের হবে, ঠিক আছে। তাহলে রিসিভ ফ্রম এ প্রপার্টি ইন কলকাতা, রিসিভ ইন কানাডা। খুব সুন্দর কথা বলেছে। আজকে ধর তোর বাড়ি কলকাতায় আছে, ঠিক আছে, আজকে তোর ধর বাড়ি, কি লেখা আছে দেখে, এটা রেন্ট ফর্মে প্রপার্টি ছিল না? বাজেটটা রেন্ট ফর্মে প্রপার্টি, রিসিপ্ট লিখেছি ভুল করে। আজকে ধর কারোর বাড়ি কলকাতা শহরে আছে, ঠিক আছে, তো কলকাতা শহরে বাড়ি তৈরি করেছে, বাড়ি তৈরি করে বাড়ি ভাড়া দিয়ে দিচ্ছে, বাড়ি ভাড়া দিয়ে ও চলে যায় কানাডায়, কানাডায় চাকরি করে, চাকরি করে বা ব্যবসা করে, যাই হোক কানাডায় চলে গেছে। তার মানে ওর বাড়ি ভাড়াটা দিয়েছে কলকাতায়। তাহলে ইনকামটা জেনারেট হয়েছে কোন দেশে? ইনকামটা হয়েছে কোন দেশে? আজকে আমি ধর এখানে বসে পড়াচ্ছি, এখন পড়াচ্ছি, তাহলে আমার ইনকাম জেনারেট ইন্ডিয়াতেই হচ্ছে, ঠিক আছে তো। ইনকাম ইনকাম জেনারেট এক জিনিস আর রিসিভ আর একটা জিনিস। তাহলে আমার ইনকামটা জেনারেট হলো ভারতবর্ষে,
কিন্তু টাকাটা পেলাম কোথায়? আমি তো চলে গেছি কানাডায়, তাহলে টাকাটা পাবো কোথায়? কানাডাতে টাকা হবে। তাহলে রিসিভড হলো ভারতের বাইরে, কিন্তু ইনকাম জেনারেট হয়েছে কোথায়? ইন্ডিয়াতে। আমি কি বলেছিলাম? ইন্ডিয়াতে যদি ইনকাম জেনারেট হয় তাহলে সবাইকেই ট্যাক্স দিতে হবে। তাহলে এখানে সবাইকেই ট্যাক্স দিতে হবে। তাহলে কত টাকা? ৬০,০০০ টাকা করে। তাহলে একটা জিনিস পুরো মাথার মধ্যে ঢুকিয়ে নে, ইনকাম যদি ভারতে জেনারেট হয় তাহলে সবাইকে ট্যাক্স দিতে হবে, আর রিসিভ যদি ভারতে হয় তাহলে সবাইকেই ট্যাক্স দিতে হবে। কিন্তু এই ৩ নম্বর পয়েন্টটা, সরি ৪ নম্বর পয়েন্টটা কি ছিল? ইনকাম জেনারেটও হয়েছে ভারতের বাইরে, রিসিভডও হয়েছে ভারতের বাইরে, তাই শুধুমাত্র অর্ডিনারিকে ট্যাক্স দিতে হয়েছে। লাস্ট পয়েন্ট, রেন্ট ফ্রম এ প্রপার্টি ইন ইউএস। তার মানে তুই বুঝতে পারছিস আমার বাড়িটা কোথায় আছে? এখন তার ইউএসএ তে বাড়ি আছে। ইউএসএ বাড়ি থাকলে ওখানে বাড়ি ভাড়া দিয়েছি, ঠিক আছে? অ্যান্ড রিসিভ দেয়ার আমি ইউএসএ তে বাড়ি তৈরি করেছি, বাড়ি তৈরি করে ইউএসএ তেই বাড়ি ভাড়া দিয়েছি। তাহলে আমার ইনকাম জেনারেট কোন দেশে হয়েছে? ইউএসএ হয়েছে। রিসিভ কোন দেশে হয়েছে? বলেছে রিসিভ, বলছে রিসিভ দেয়ার মানে ইউএসএ তেই রিসিভ হয়েছে, ঠিক আছে? বাট সাবসিকুয়েন্টলি রেমিটেড টু ইন্ডিয়া। লাইনের মানে বুঝতে পেরেছিস? ইউএসএ ধর একটা বাড়ি তৈরি করেছিস, বাড়ি তৈরি করে বাড়ি ভাড়া দিচ্ছিস, ঠিক আছে? বাড়ি ভাড়া দিলে তাহলে যাকে ভাড়া দিলে সেখান থেকে ইনকাম হবে, ইনকাম হবে। তাহলে ইনকামটা কোন দেশে হচ্ছে? ইউএসএ তে হচ্ছে। তারপর রিসিভটা কোন দেশে হয়েছে? রিসিভ কি ভারতে হয়েছে নাকি ইউএসএ তে হয়েছে? স্যার রিসিভ দেয়ার বলে ইউএসএ তে রিসিভ, দুটোই ভারতবর্ষের বাইরে। আমি কি বললাম? দুটোই যদি ভারতের বাইরে হয় তাহলে শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্টকেই ট্যাক্স দেওয়ার, কাউকে না। আমি বলি স্যার পরে কি দিয়েছে? সাবসিকুয়েন্টলি রেমিটেড টু ইন্ডিয়া, ম্যাটার করে না। রেমিটেড মানে পরে সেই টাকাটা ভারতে, রেমিটেডের কোনো এন্ট্রি হয় না। কত টাকা ছিল বল? ৪০,০০০ টাকা, শেষ হয়ে যাবে। টোটাল করে দিবি, অঙ্ক শেষ। তো কত? ১০, ১৫, ২৫, ২৫, ৪০, ৬৫, ৬৫ করে ৮৫, ৮৫ আর ১,০০,০০০, ১,৮৫,০০০। টোটাল হলো ১,৮৫,০০০। আর এদিকে ১০, ১৫, ২৫, ২৫ আর ১,০০,০০০, ১,২৫,০০০। লাস্টের ঘর ১০, ১৫, ২৫, ২৫ আর ১,০০,০০০, ১,২৫,০০০। তাহলে যেটা বেরোলো তাকে বলা হয় জিটিআই, গ্রস টোটাল ইনকাম। যেটা বেরোলো তাকে বলে জিটিআই, গ্রস টোটাল ইনকাম। ৮ নম্বর পরেরটাই করি আর ১৭ হলো, ১৮ নম্বর অঙ্কটা করি। তো এরকম ভাবে কোশ্চেন তো পড়ার সেরকম কিছু নেই। আগে কোশ্চেন তো একই কোশ্চেন, জাস্ট এরকম দাগ কেটে নিই, ফটাফট করে দাগ কেটে নিই। যেমন হয় আগের অঙ্কর দাগ কাটা, দাগ কেটে নিই। প্রথমটা লিখবো ROR মানে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট। তারপর লিখবো NOR মানে নন অর্ডিনারি রেসিডেন্ট। তারপর লিখবো NR নন রেসিডেন্ট। এই অঙ্ক কিন্তু পরীক্ষা দেবে না কিন্তু, শুনছিস তো? এই অঙ্ক মানে এরকম বড় বড় অঙ্ক পরীক্ষা করতে দেবে না। ধর এরকম একটা লাইন তুলে দিল, ঠিক আছে? এরকম একটা লাইন তুলে দেবে, যে তোগুলো পয়েন্ট বলবে, এরকম একটা লাইন তুলে দেবে, বলবে এটা কি, মানে কাকে ট্যাক্স হয়ে দিতে এক্ষুনি এমসিকিউ করা, ঠিক আছে? তখন থেকে বুঝতে পারো, ঠিক আছে? তো তো প্রথমে দাগটা কেটে খুব তাড়াতাড়ি হাত চালা, তাড়াতাড়ি হাত চালা। তো এখানে কটা পয়েন্ট দিয়েছে? অঙ্কটায় ৫টা পয়েন্ট দিয়েছে। দেখে দেখে ৫টা পয়েন্ট টুকে ফেল, দেখে দেখে ৫টা পয়েন্ট টুকো। প্রথম পয়েন্ট বলেছে তোর এগ্রিকালচারাল ইনকাম ফ্রম ল্যান্ড সিচুয়েটেড ইন বাংলাদেশ। ঠিক আছে, ২ নম্বর পয়েন্ট কি বলেছে? এগ্রিকালচারাল ইনকাম ফ্রম ল্যান্ড সিচুয়েটেড ইন ইন্ডিয়া। নেক্সট পয়েন্ট কি বলেছে? ইনকাম ফ্রম স্যালারি ইন ইন্ডিয়া।
4 নম্বর পয়েন্ট বলেছে gift received from parents. 5 নম্বর বলেছে gift from a parent. এটা বলেছে gift from a friend. Gift from a friend received outside India. Received outside India. ঠিক আছে, এই 5টা পয়েন্ট ছিল। শুনে কমপ্লিট। বলে দিই তাহলে অ্যান্সার গুলো, ভালো করে বুঝবি কিন্তু। আমি জিজ্ঞাসা করছি, বলার চেষ্টা কর, ভুল হোক কোনো সমস্যা নেই, ভুল হলেও কোনো সমস্যা নেই, বল। প্রথমটা বলেছে এগ্রিকালচার ইনকাম, মানে কৃষি, কৃষি আয়। এগ্রিকালচার ইনকামকে বলে কি, আমরা যখন সেকেন্ড সেমিস্টার উঠবে, সেকেন্ড সেমিস্টার ফার্স্ট চ্যাপ্টারই হবে এগ্রিকালচার ইনকাম, ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড সেমিস্টারে 2টো চ্যাপ্টার আছে, ট্যাক্সের 2টো চ্যাপ্টার সেকেন্ড সেমিস্টার, ঠিক আছে, 2টো চ্যাপ্টার। হ্যাঁ বল। কষ্টে ওটা থাক, বলে দেবো, আমি বললাম মানে এখন ট্যাক্স করাচ্ছি, বলে দিই থাক। ট্যাক্সে 2টো যাবে, কষ্টেরও ওরকম 2টো চ্যাপ্টার থাকবে। তো দেখ কি বলছে, এগ্রিকালচার ইনকাম ফ্রম ল্যান্ড সিচুয়েটেড ইন বাংলাদেশ। আমি আগের দিন থিওরিগুলো পড়েছিলাম, থিওরি খুব জানা জরুরি। ওই আগের দিনে থিওরি যারা ক্লাস করে গেছে এরকম করে কিছু নেই, ঠিক আছে তো। এগ্রিকালচার ইনকাম ফ্রম ল্যান্ড সিচুয়েটেড ইন বাংলাদেশ মানে আমার এগ্রিকালচার ইনকামের না, এগ্রিকালচার ইনকামের যে মেন কন্ডিশন হয়, এগ্রিকালচার মানে কৃষিকাজ করতে গেলে কোথায় করতে হয়, কৃষিকাজ জমিতেই তো করতে হয়, ল্যান্ডেই তো করতে হয়। এবার দেখতে সেই ল্যান্ডটা কোথায় আছে, ভারতে আছে নাকি ভারতের বাইরে আছে। এখানে কি বলছে, ল্যান্ডটা কোন দেশে হচ্ছে, ল্যান্ড বাংলাদেশে আছে। তাহলে কৃষিকাজটা কোন দেশে করেছে, মানে কোন দেশের ভালো হয়েছে, এই যে বাংলাদেশের উন্নতি হয়েছে। তাহলে কি মনে হয় আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট ট্যাক্স নেবে কি নেবে না, কি মনে হয়? অবশ্যই ট্যাক্স নেবে, অবশ্যই ট্যাক্স নেবে, অবশ্যই ট্যাক্স নেবে। তো ইন্ডিয়ার তো কোনো ভালো হয়নি, কৃষিকাজ করে উন্নতি মানে কৃষিকাজ হয়েছে বাংলাদেশে, বাংলাদেশে ডেভেলপ হয়েছে, বাংলাদেশে ইনকাম বেড়েছে, দেশের তো লাভ হয়নি, তো অবশ্যই ট্যাক্স নেবে। তো এগ্রিকালচার ইনকাম ফ্রম ল্যান্ড সিচুয়েটেড ইন বাংলাদেশ, এটা অবশ্যই ট্যাক্সেবল ইনকাম। কিন্তু এবার যে 3জন লোক আছে, এদের জন্য কাকে কি ট্যাক্স দিতে হবে? ইনকামটা কোন দেশে হয়েছে, মানে ইনকাম জেনারেট হয়েছে বাংলাদেশে, তাহলে রিসিভ কোন দেশ আর কিছু বলেনি, ধরে নিচ্ছে বাংলাদেশে রিসিভ হয়েছে। তাহলে এরকম কেসের ক্ষেত্রে, সবাইকে ট্যাক্স দিতে হবে, সবাইকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে তো, তাহলে লিখে দে। আচ্ছা না, আমি একটু 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 গন্ডগোল করে দিলাম, একটু ভুল বললাম। এগ্রিকালচার ইনকাম ফ্রম ল্যান্ড সিচুয়েটেড ইন বাংলাদেশ মানে ইনকামটা জেনারেট হয়েছে বাংলাদেশে, ঠিক আছে। রিসিভ কোন দেশে, যে কোশ্চেনে কিছু বলে দেয়, যদি রিসিভ ভারতে হয়, ঠিক আছে, তাহলে সবাইকে ট্যাক্স দেবে। কিন্তু এখানে তো কিছু বলে রিসিভ কোন দেশে হয়েছে, তাহলে আমি ধরে নিতে পারি যে রিসিভ বাংলাদেশে হয়েছে, কারণ দুটোই তো ভারতের বাইরে হয়েছে। আগে এরকম করে করালাম, দুটোই যদি ভারতের বাইরে হয় তখন কাকে ট্যাক্স দিতে হবে, শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্ট, শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্ট। আশা করি বুঝতে পেরেছিস। কত টাকা হবে বল, অর্ডিনারি কত হয়, 15,000 টাকা। আমি কি অ্যাজাম্পশন করলাম, অ্যাজাম্পশনটা বুঝতে পারলি তো? অ্যাজাম্পশনটা কি ছিল, টাকা কোন দেশে রিসিভ হয়েছে কোশ্চেনে বলেছে না স্যার, কোশ্চেনে বলেনি, সেখানে তোকে একটা অ্যাজাম্পশন করে নিতে হবে, ঠিক আছে তো। অ্যাজাম্পশন মানে তোকে মনে মনে ধরে নিতে হবে টাকাটা রিসিভ হয়েছে ভারতবর্ষের বাইরে, এবং এটাই জেনুইন অ্যাজাম্পশন, এটাই জেনুইন অ্যাজাম্পশন। আমি ইনকামটা জেনারেট করেছি বাংলাদেশে, টাকাটা যদি ভারতে, ভারতে যদি টাকাটা রিসিভ হয় সেটা বলতে হবে,
আর যদি কিছু বলে না দেয় ধরে নিতে হবে বাংলাদেশে রিসিভ। কি বললাম বোঝা গেল তো? কারণ তোর এমসিকিউ তো এরকম ধরার ব্যাপারগুলো লেখা থাকবে না, তোকে বুঝে নিতে হবে এটা। ঠিক আছে তো? নেক্সট বলেছে এগ্রিকালচার ইনকাম ফ্রম ল্যান্ড সিচুয়েটেড ইন ইন্ডিয়া। এটা বলার চেষ্টা কর, আমি অ্যানালাইসিস করবো তার। এগ্রিকালচার ইনকাম মানে ল্যান্ডটা সিচুয়েট হয়েছে ভারত, তাহলে কাউকেই ট্যাক্স দিতে হবে না, তাই তো? আচ্ছা, মানে আগে ওটা তো বুঝতে পারলাম আমি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কৃষিকাজটা হয়েছে কি বললাম, এগ্রিকালচার ইনকাম ফ্রম ল্যান্ড সিচুয়েটেড ইন ইন্ডিয়া। তাহলে উম, মানে আমার ইনকামটা জেনারেট কোন দেশে হয়েছে, মানে আমি কৃষিকাজ করেছি কোন দেশে, ইন্ডিয়াতে। তাহলে ইনকাম জেনারেট হয়েছে ভারতবর্ষে, আমি কৃষি গিয়েছিলাম। ইনকাম যদি ভারতে জেনারেট হয় তাহলে সবাইকে ট্যাক্সেবল হয়, আগের অঙ্কগুলো করলে কি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? অবশ্যই ঠিক, কিন্তু এটা হচ্ছে এক্সেপশনাল কেস। এটাই হচ্ছে এক্সেপশনাল কেস। আমি আবার বলছি, কিছুক্ষণ আগে আমি এতগুলো বারবার, তুই পরেরটাও দেখ, তুই তিনেরটা দেখ, তারপর দুই একটা বলছি। বলছি ইনকাম ফ্রম স্যালারি ইন ইন্ডিয়া, ধর আমি ভারতবর্ষে চাকরি করছি, তাহলে ইনকাম কোন দেশে জেনারেট হলো? ভারতেই হলো ইনকাম জেনারেট। স্যার রিসিপ্ট, আরে নর্মালি কিছু বলেনি তো, তার মানে রিসিপ্ট ভারতেই হয়েছে, তার মানে দুটোই তো ভারতে হয়েছে। তাহলে তো সবাইকে ট্যাক্স দিতে হবে, হ্যাঁ কি না? সবাইকে ট্যাক্স দিতে হবে। তাহলে কি বুঝতে পারলি স্যার, ইনকাম যদি ভারতে জেনারেট হয় তাহলে সবাইকে ট্যাক্স দিতে হবে। তাহলে আগের 2 নম্বর পয়েন্টে কি ছিল, ইনকাম কোথায় জেনারেট হয়েছে? ইন্ডিয়াতে জেনারেট, তাহলে হিসাব তো বলে সবাইকে ট্যাক্স দেওয়া হবে, কিন্তু এটা এক্সেপশনাল কেস, এটাকে বলা হয় এক্সেপশনাল কেস। অ্যাকচুয়ালি এটা কিন্তু সবাইকেই ট্যাক্স দেওয়া উচিত, কিন্তু ভারত সরকার একটা নিয়ম জারি করে দিয়েছে, না, যদি ভারতবর্ষে যদি কোনো এগ্রিকালচার ইনকাম করা হয় তার উপর কোনো ট্যাক্স দেওয়া হবে না। ঠিক আছে? এটা কিন্তু এক্সেপশনাল কেস। কখনো মনের মধ্যে ডাউট থাকতে পারে, স্যার স্যালারিটা যদি সবাইকে ট্যাক্স দিতে হয়, এখানে কেন সবাইকে ট্যাক্স দিতে হচ্ছে না? কারণটা বলে দিল। ঠিক আছে তো, কাউকে ট্যাক্স দিতে হবে না এগ্রিকালচার ইনকাম। ইনকাম ফ্রম স্যালারি ইন ইন্ডিয়া, এটা নিশ্চয়ই বলতে হবে না, ইনকাম জেনারেট হয়েছে ভারতে। তা ভারতে যদি ইনকাম জেনারেট হয় তাহলে কি হয়, সবাইকে ট্যাক্স দিতে হবে। কত করে ছিল বল? রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের চেয়েও এই অঙ্ক সোজা, ইনসিডেন্স অফ ট্যাক্স। ঠিক আছে তো? গিফট রিসিভ ফ্রম প্যারেন্টস, আগের দিন পড়েছিলাম। মনে মনে কর, গিফট পাচ্ছি, কার থেকে গিফট পাচ্ছি? প্যারেন্টস এর থেকে। আমি বলেছিলাম রিলেটিভের থেকে যদি গিফট পাওয়া যায় তাহলে কোন ট্যাক্স দিতে হবে? রিলেটিভের থেকে গিফট পাওয়া গেলে কোন ট্যাক্স দিতে হবে? প্যারেন্ট রিলেটিভ বা আমাদের রিলেটিভ, রিলেটিভের থেকে ট্যাক্স, রিলেটিভের থেকে যদি গিফট পাওয়া যায় কোনো ট্যাক্স দিতে হবে না। তাহলে সব কটা ট্যাক্স হয়ে যাবে, সব কটা ঘর ট্যাক্স হয়ে যাবে। ঠিক আছে? নেক্সট নেক্সট কি বলেছে, গিফট ফ্রম আ প্যারেন্ট, সরি গিফট ফ্রম আ ফ্রেন্ড রিসিভ আউটসাইড ইন্ডিয়া। আউটসাইড ইন্ডিয়া নাকি পরে করি, আগে শোন। গিফট ফ্রম আ ফ্রেন্ড, বন্ধুক থেকে গিফট পেলে, বন্ধু কি রিলেটিভ? না, বন্ধু রিলেটিভ কি করে? বন্ধু রিলেটিভ নয়। ঠিক আছে? রিলেটিভ মানে, মানে বুঝতে পারছি, আগের দিন বলেছি রিলেটিভ মধ্যে কারা কারা, মানে বাবা মা ভাই বোন, ঠিক আছে, মোটামুটি বলে দিয়েছিলাম রিলেটিভ। বন্ধু তো রিলেটিভ নয়। ঠিক আছে তো? বন্ধুর থেকে গিফট পাচ্ছি, তা বন্ধুর থেকে গিফট পেলে কি হয়, বন্ধুর থেকে যদি গিফট পাওয়া যায়, যদি 50,000 টাকার উপর গিফট পাওয়া যায় তাহলে ট্যাক্স দিতে হবে, 50-এর উপর পাওয়া যায়। বন্ধু বান্ধবের থেকে যদি 50,000 টাকার উপর গিফট পাওয়া যায় তাহলে ট্যাক্স দিতে হবে, নাহলে ট্যাক্স দিতে হবে না। ঠিক আছে তো? বুঝে গেল তো? তাহলে কত টাকা পেয়েছি বল? 75,000। তাহলে ট্যাক্স দিতে হবে? হ্যাঁ ট্যাক্স দিতে হবে, ট্যাক্স দিতে হবে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে রিসিভড হয়েছে কোথায়? রিসিভড হয়েছে ভারতবর্ষের বাইরে। ঠিক আছে? রিসিভ ভারতের বাইরে হয়েছে। ঠিক আছে তো? তাহলে এবার তোকে বুঝতে হবে, ঠিক আছে তো, রিসিভ ভারতবর্ষের বাইরে হয়েছে, আর 50,000 টাকার উপর হলে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে? কত টাকা ট্যাক্স দিতে হবে এখানে? পুরো 75,000 টাকা ট্যাক্স দিতে হবে। কাকে ট্যাক্স দিতে হবে? অর্ডিনারি রেসিডেন্ট। তুমি একটু ভালো করে বুঝেন এখানে যে মনের মধ্যে যে কোশ্চেনটা থাকতে পারে, স্যার রিসিভড হয়েছে ভারতবর্ষের বাইরে, কিন্তু ইনকামটা জেনারেট হয়েছে কোন দেশে, মানে কোথায়? নরমালি ব্যাপার, এখানে তো ইনকাম জেনারেট হওয়ার কোনো প্রশ্ন হচ্ছে না, গিফট রিসিভ পাচ্ছি বন্ধুর থেকে, এখানে আবার কি ইনকাম জেনারেট হবে? বা এরকম হতে পারে, ইনকাম জেনারেটটা কেমন হতে পারে, ধর বন্ধুর ধর বিয়ে, ভালো করে বোঝ ব্যাপারটা, একটু ব্যাপারটা বুঝতে হবে। বলছে গিফট রিসিভ ফ্রম এ ফ্রেন্ড, ঠিক আছে, রিসিভড আউটসাইড ইন্ডিয়া। এবার ধর যে একটা অকেশনটা কোথায় হচ্ছে, মানে বন্ধু যে গিফট দেবে নিশ্চয়ই কোনো না কোনো অকেশনে দেবে তো, কোনো অকেশন দেবে, ম্যারেজ পারপাস হতে পারে বা যে কোনো পারপাসে হতে পারে, দিতে পারে বন্ধু গিফট। তাহলে বন্ধু থেকে গিফট পাচ্ছি কোথায়? ফরেনে পাচ্ছি, তাই তো? রিসিভ করছে ফরেনে, কিন্তু যে আমার অনুষ্ঠান হয়েছে, অকেশনটা কোথায় হয়েছে? ফরেনেই হয়েছে। ফরেনেই হয়েছে, কিছু তো বলেনি। তার মানে বুঝতে পারলি, সেক্ষেত্রে প্রপার অ্যাজাম্পশন দেখতে হবে, এখানে কিছু মেনশন করা নেই। তাহলে তুই যদি মনে করিস যে অকেশনটা ইন্ডিয়াতে হয়েছে, তুই ভাব অকেশন যদি ইন্ডিয়াতে হয় তাহলে রিসিভ কি ফরেনে হবে? অকেশন যদি ইন্ডিয়াতে করিস, যদি ম্যারেজের অনুষ্ঠান যদি ইন্ডিয়াতে করিস, তো টাকাটা কি ইউএসএ পাবে? এরকম তো হতে পারে না।
তার মানে টাকাটা পাচ্ছি ইউএসএ, সাপোজ ইউএসএ টাকা পাচ্ছে, অকেশনটা ইউএসএতেই করেছিস, ঠিক আছে? তো তো এরকম অ্যাজাম্পশন তো বুঝতে হবে। এবার তুই বলি না স্যার এরকম হতেই পারে, যদি হয় মনের মধ্যে তো কোশ্চেন থাকে স্যার রিসিভড হয়েছে ধরুন ইউএসএ কিন্তু অকেশন করেছে ইন্ডিয়া, তাহলে তো সবাইকে ট্যাক্স দিতে হবে। তুই কারণটা বলে দিল, ঠিক আছে? এটা তোকে বুঝে নিতে হবে। টোটাল করে দিয়ে জিটিআই বেরিয়ে গেল। এই অঙ্কটা কিন্তু এক্সেপশনাল ছিল ব্যাপারগুলো। 50 আর 15, 65, 65, 1,40,000, ঠিক আছে তো? এটা 50, তারপর একটা 50, লাস্টের ঘর 50 হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারলি? আমি দুটো অঙ্ক হোমওয়ার্ক দেবো, বুঝিস তো? দুটো অঙ্ক বাড়িতে করে নিবি, কারণ এখানে সবকটা অঙ্ক করানো যাবে না, পসিবল হবে না, বুঝতে পারলি তো? দুটোই তো অঙ্ক আছে, 19 আর 20, ঠিক আছে? দুটো অঙ্ক বাড়িতে করে নিবি, ঠিক আছে তো? করে নিয়ে আমাকে চেক করে নিবি, ঠিক আছে? 19 আর 20 দুটো অঙ্ক করে নিবি, 19 আর 20 দুটো করে নিবি, ঠিক আছে? করে নিয়ে আমাকে চেক করে নিবি। বইতে অ্যান্সার করা আছে, দেখে করে লাভ নেই। যে যে বই দেখে করবে তার ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকার, ঠিক আছে তো? আচ্ছা দেখ, এই দেখ আমি আগের দিন একটা থিওরি পড়েছিলাম, মনে আছে তোদের? যে থিওরিটা পড়েছিলাম আরো একবার বলেইছি, দেখ এই যে ইনসিডেন্স অফ ট্যাক্সের যা টপিক আছে তো আছেই, তার সাথে এক্সেপশনাল কিছু কেস আমি লিখে দিয়েছি। যেই কেসগুলো ইয়কে পেয়ে গেলি, এগ্রিকালচার ইনকাম ছিল, মনে করে এগ্রিকালচার ইনকাম, ল্যান্ড যদি ভারতে হয় এক্সেমটেড, আর ল্যান্ড যদি ভারতের বাইরে হয় ট্যাক্সেবল। এই মাত্র বললাম, এটা এক্সেপশনাল কেস। আর কি ছিল? গিফট। দেখি গিফট, গিফট কি লেখা ছিল? রিলেটিভ, রিলেটিভের থেকে গিফট পেলে কি বল? রিলেটিভ মানে কি বললাম? আত্মীয়। কথা বলিস না, কথা কেন বলছিস? রিলেটিভের থেকে গিফট পেলে কি হয়? রিলেটিভের থেকে গিফট পেলে কি হয়? এক্সেম। যদি আত্মীয়র থেকে তুমি গিফট পাও, কোনো ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? আর যদি আত্মীয় নয়, নন রিলেটিভ, নন রিলেটিভ মানে কি? ফ্রেন্ড। আত্মীয় মানে বুঝতে, যে আত্মীয় মানে রিলেটিভ মানে তোকে বুঝতে হবে বাবা মা ভাই বোন, এরা এরা তো আত্মীয়ের মধ্যে পড়ে। কোনটা রিলেটিভ? রিলেটিভের থেকে কোনো ট্যাক্স নেই, রিলেটিভের থেকে কোনো ট্যাক্স দিতে হবে। রিলেটিভ মানে বলেই দিয়েছি রিলেটিভ, আর তো দেখতে হবে না, রিলেটিভের থেকে গিফট পেলে কোনো ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? এক্সেম। আর নন রিলেটিভ মানে আত্মীয় নয়, বুঝতে পারলি তো? বন্ধু বান্ধব বা যে কোনো লোকের থেকে অনেক সময় তো দেখবি বিয়ের বাড়ি অনুষ্ঠান হলে কত গিফট পাওয়া যায়, তাই না? বা আরো অনেক অনুষ্ঠান হলে কত গিফট পাওয়া যায়, নন রিলেটিভ। যদি ম্যারেজ, নন রিলেটিভ থেকে তুই গিফট পাচ্ছিস কি পারপাসে? ম্যারেজ পারপাস, তাহলে এক্সেম, কোনো ট্যাক্স দিতে হবে না। ম্যারেজ পারপাসে গিফট পাওয়াই যায়, তাহলে কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু যদি অন্য কোনো অকেশন হয়, অন্য কোনো অকেশন মানে বার্থডে পার্টি, দেখ কে টাকা দেবে টাকা দেবে না সেটা পরের কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে সরকার রুল তৈরি করেছে। সরকার কি সবসময় কি মানে মিডিল ক্লাস ফ্যামিলির জন্য রুল তৈরি করে? সরকার যখন রুল তৈরি করে সবার জন্যই তো রুলটা তৈরি করবে। কি বললো বুঝতে পারছিস তো? এই তো কিছুদিন আগে বিয়ে হলো, তো গিফট পাইনি তারা, বা তারা নেয়নি, মানে এরকম তো গিফট পাওয়াই যায়, বা ওরাও তো কাউকে গিফট দেয়। এই বুঝতে পারলি তো? তো এখানে কি বলছে, আদার অকেশন, অন্য অকেশন যদি থাকে, সেটা ক্যাশেও পেতে পারি, ক্যাশ টাকাও পেতে পারি, কাইন্ড মানে ধর সাপোজ কাইন্ড মানে আগের দিন কি বলেছিলাম, ধর একটা আইফোন গিফট করলো, এরকম টাইপের গিফট মানে গুডস। ক্যাশ বা গুডস যদি হয় যে 50,000 টাকার উপর হয়, তাহলে ট্যাক্স। এই মাত্র বললাম, এটা কিন্তু খুব ভাইটাল ছিল, এটা বলে দিই।